এই মুহূর্তে সবথেকে বড় খবর শুরুতেই আপনাদের দিয়ে দিতে চাইবো, ভাঙড়ে এবার কলকাতা পুলিশকে পাঠানো হচ্ছে। যে বহিরাগতরা ভাঙড়ে পৌঁছেছেন বলে খবর, যাদের মধ্যে মাও মন্দিরে ঢুকে গিয়েছে বলে প্রশাসনের কাছে খবর রয়েছে, তাদেরকে চিহ্নিত করার কাজই করবে কলকাতা পুলিশ। অতিরিক্ত বাহিনী পাঠানোর প্রয়োজনীয়তা রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সুতাপা সেন আমাদের প্রতিনিধি আরো জানাবে। সুতাপা, দেখো, নবান্ন থেকে যে সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে যে কলকাতা পুলিশকে ভাঙড়ে পাঠানো হবে। মূলত দুটো কারণ জানানো হয়েছে প্রশাসনিক তরফে, যে ভাঙড়ে এই মুহূর্তে অনেক বেশি পুলিশ ফোর্স দরকার এবং অ্যাডজাসেন্ট এরিয়া হিসেবে এখান থেকে কলকাতা পুলিশকে পাঠানো অনেক সহজ হবে এবং সেই কারণেই কিন্তু কলকাতা পুলিশকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মূল যে কারণটা জানা যাচ্ছে পিউ, সেটা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বহিরাগত যারা কিন্তু কলকাতা থেকে ওখানে গেছেন এবং এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, এমনটা যেহেতু প্রশাসনের কাছে খবর এসেছে, তাদেরকে চিহ্নিত করার ক্ষেত্রে কলকাতা পুলিশের সাহায্য নেওয়া হবে। মূলত সেই কারণেই কলকাতা পুলিশকে পাঠানো হচ্ছে। একই সঙ্গে যেহেতু অতিরিক্ত বাহিনীও দরকার, তাই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কলকাতা পুলিশকে পাঠানো হবে। এবং এক্ষেত্রে কিন্তু এটা কার্যত নজিরবিহীন, কারণ জেলা পুলিশই সাধারণত জেলার কোনো ঘটনার ক্ষেত্রে সমস্ত পদক্ষেপ নেয়। এক্ষেত্রে কলকাতা পুলিশ কিন্তু দক্ষতার সাথে তারা মোকাবিলা করতে পারবে বলে পাঠানো হচ্ছে। আজ রাতে কি পুলিশ ঢুকবে ভাঙড়ে? দেখো, সেরকমই সিদ্ধান্ত ইতিমধ্যে কলকাতা পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে এবং ফোর্স কিন্তু রেডিও করা হচ্ছে। অনেক ধন্যবাদ, আবার পরে তোমার থেকে আপডেট নেব। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন শশী পাজা, রয়েছেন সায়ন্তন বসু বিজেপি নেতা এবং শতরূপ ঘোষ। আমি শতরূপের কাছে চলে যাব, সিপিআইএম নেতা। শতরূপ, দীর্ঘ সময় আমাদের আলোচনা চলছে শশী পাজা এবং কিছুক্ষণ আগে আমরা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম। খুব স্পষ্টভাবে বলছেন এটা একটা পরিকল্পনা, প্ররোচনা বাইরে থেকে দেওয়া হচ্ছে। কি বলবে? বাইরে থেকে প্ররোচনা কারা দিচ্ছে? আপনারা জানেন ভাঙড় এলাকায় 2008 সালের পর থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার বলে কিছু নেই। একসময় পশ্চিমবাংলায় যারা জমি বাঁচাও বলে আন্দোলন করেছিলেন, তারা এখন জমি বেচো সিন্ডিকেটের মালিক হয়ে গেছেন। তাদের হাতে ভাঙড় সহ পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা দখল হয়ে গেছে। এই ভাঙড়ে ওনারা বলছেন যে ওনারা নাকি পাওয়ার গ্রিড তৈরি করার কাজ, পাওয়ার স্টেশন তৈরি করার কাজ বন্ধ করার কথা বলে দিয়েছিলেন। তাহলে জানতে চাই, আপনারা নাকি পাওয়ার স্টেশন বন্ধ করবেন বলেছিলেন, তার কোনো নোটিফিকেশন কেউ দেখাতে পারবে? সরকার থেকে কাজ বন্ধের কোনো নোটিফিকেশন ইস্যু করা হয়েছে? এক। দ্বিতীয় কথা, পাওয়ার স্টেশন যদি আপনারা বন্ধ করবেন বলে ঠিক করেই থাকেন, তারপরে কি এমন কারণ ছিল, কি এমন প্রভোকেশন ছিল যার ফলে কালকে সারা রাত সরকারকে পুলিশ পাঠিয়ে নিজের রাজ্যের নাগরিকদের বিরুদ্ধে গ্রামবাসীদের ওপর তাণ্ডব চালাতে হলো? ওখানে মসজিদ ভাঙা হলো, বাড়ি থেকে মহিলাদেরকে বার করে এনে হেনস্থা করা হলো, মারধর করা হলো। এবং আজকে সারাদিন ধরে দেখুন, আপনাদের চ্যানেলে আমরা দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখছি, সারাদিন ধরে ভাঙড় অশান্ত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ওখানে গ্রামবাসীরা উত্তেজিত, কারুর হাতে লাঠি, কারুর হাতে বাঁশ, এই দৃশ্য আমরা দেখেছি। পুলিশের কিছু গাড়ি উল্টে গেছে। কিন্তু আমি জানতে চাই যে প্রভোকেশন কি সত্যি এমন পর্যায়ে পৌঁছেছিল যে পুলিশকে গুলি চালিয়ে একটা 22 বছরের ছাত্রকে খুন করতে হলো? আপনারা প্রশ্নটা করছে, উত্তরটা নেই। আমরা আসবো আলোচনায়। শশীদি কিছু বলবেন? না, আমি বলছি যে অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন ওনারও দায়িত্ব আছে যে যখন কোনো কথা বলছি তার মধ্যে একটা দায়িত্ব নিয়ে কথা বলা এবং প্রভোকেট না করা। ওনার কথার মধ্যেও প্রভোকেটিভ রিমার্কস আছে। এর আগে সুজনবাবু প্রভোকেশনের মধ্যে তিনি বললেন তার কাছে খবর ছিল, ইত্যাদি ছিল, তাহলে প্রশাসনকে জানালেন না কেন? আমি রাজ্যের একজন নাগরিক, আমি রাজ্যের বাইরেও থাকি না এবং রাজ্যে যদি কিছু ঘটে আমি ইকুয়ালি আমার তার প্রতি একটা নিশ্চয়। কিন্তু তারা যে বলছেন যে সবটাই জানতেন, এই যে বলছেন যে পার্সপেক্টিভ দেখুন, যার যেমন ভাবনা, যার যেমন যে করেছে সে সেইভাবে ভাববে। সুজনবাবু কি বলল, এই সমস্ত বডিটাও লপাট হয়ে যাবে। করতেন তো তারা, উনি বললেন প্রেস ব্রিফিং, খুব ইম্পর্টেন্ট কথা মিস করার নেই, বডিটা লোপাট। আপনার সংবাদ মাধ্যম ঢুকতে পারতো না, সংবাদ মাধ্যম ঢুকতে পারতো না, সেই দিনগুলো তাদের মনে নেই। ঠিক। দ্বিতীয়ত উনি যে বললেন যে কোনো নোটিফিকেশনের কথা, নোটিফিকেশন কি আপনি গ্রামবাসীদের কথা তারাই বলে দিয়েছেন যে 11 তারিখে কাজটা বন্ধ হবে, তারা জানেন না? তারা বলছেন যে আমরা সারাদিন বলছেন যে আপনারা বলেছেন আমাদের তাই প্রশ্ন ছিল, তারা কি নোটিফিকেশন নিয়ে তো আমি নিশ্চয়ই ঘুরছি না। নোটিফিকেশন বিদ্যুৎ মন্ত্রী দিয়ে বলছেন, নোটিফিকেশন বিদ্যুৎ মন্ত্রী গভর্নমেন্ট তাদের কাছে চাইবো। তার প্রশ্ন কথাটা হচ্ছে গ্রামবাসীরাও জানে যে কোথাও একটা, যেটা আবারও বলি, ইনস্টিগেট, যারা ইনস্টিগেট করে, যারা ফিরিয়ে আসার চেষ্টা করছে, তারা মনে করছে না বিশ্লেষণ। আপনি কি বিশ্লেষণ দিচ্ছেন কথা বলছেন? আপনি যে রিমার্কসটা দিচ্ছেন, আপনি বলুন তো বহিরাগতদের দেওয়া পড়েছে, আপনি বলবেন বহিরাগতরা ওখানে কি করছে? আপনাদের সরকারের মন্ত্রী, বহিরাগতরা কি করছেন ওখানে? আপনাদের সরকারের মন্ত্রী
মন্ত্রী ওখানকার এমএলএ কদিন আগে ওখানে সভা করতে গিয়ে বলেছেন যে এখানে যাদের সন্তান হবে না বাইরে থেকে হাইব্রিড বাচ্চা করে দেব। আপনি প্রভোকেশনের কথা বলছেন? রেজ্জাক মোল্লার এই কথা পরে এজন্য ক্ষমাও চেয়েছেন। সতর্ক আমরা সেই বিতর্কে নাই ঢুকলাম, উনি পরে ক্ষমাও চেয়েছেন। কিন্তু এইটা প্রভোকেশন নয়। আপনি বহিরাগতর কথা বলছেন। মমতা কিন্তু সতর্ক একটা প্রশ্ন, আন্দোলনকারীদের মনে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু সেটা এত সংঘবদ্ধভাবে দলে দলে মানুষ আসছেন হাতে লাঠি বাঁশ নিয়ে, সেটা যদি তাদের অর্গানাইজ না করা হয় আদৌ কি সম্ভব? দেখুন 100 বার আমি আপনার এই কথাকে উড়িয়ে দিচ্ছি না। সেখানেই আমাদের দাবি হচ্ছে যে তারা তো এই রাজ্যের মানুষ, তারা তো দেশের নাগরিক। এই ভাঙড়ে মানুষ 2008 সাল থেকে গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে, এমএলএ এমপি সব জায়গায় তৃণমূলকে জিতিয়েছে। এই মানুষগুলোই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে শশী পাজাদেরকে মন্ত্রী করেছে, রেজ্জাক মোল্লাদেরকে ভোট দিয়ে মন্ত্রী করেছেন। আজকে এই মানুষ যে কোনো প্রভোকেশনের ফল, আমি ধরে নিচ্ছি প্রভোকেশন, আমি ধরে নিচ্ছি ভুল বোঝাবুঝি, তার ফলেও যদি এই মানুষগুলো আজকে এজিটেটেড হয়ে থাকেন, সরকারের কাজ তাদের সঙ্গে বসে আলোচনা করে মীমাংসা করা, নাকি আপনি একদিকে মীমাংসার কথা বলছেন, অপরদিকে সারা রাত ধরে পুলিশ পাঠিয়ে তাণ্ডব চালাচ্ছেন, ওখানে মসজিদ ভাঙছেন, মহিলাদের উপর মারধর করছেন? আপনি তো নারী কল্যাণ শিশু কল্যাণ মন্ত্রী, আপনি কি করে মেনে নিচ্ছেন বলুন তো? সারা রাত ধরে গতকাল আপনার পুলিশ যেটা করেছে, কিছু না, কথাটা ওই একই যেটা আমি এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে শোতে বলে আসছি, সেটা একই কথা যে এই সরকার বুলডোজ করবে না, সেখানেই কিন্তু তফাৎ তাদের সরকার। একটা স্পেসিফিক উত্তর, দ্বিতীয় আপনি বলছেন 11 তারিখে যদি জেনে যায় তাহলে কাল রাতে পুলিশ গেল কেন? কাল রাতে পুলিশ নয়, 14 তারিখে ওদের ধারণা যে কোন একটা কাজ চলছিল, তাই জন্য 14 তারিখে আবারও ওই ভারত ভূষণ যিনি আছেন, তার মানে এই ধারণাটা তৈরি হওয়ার সুযোগটা রয়েছে, মানুষকে বোঝানো যায়নি। কোথাও একটা কাজ কিছু একটা চলছিল বলে তাদের ধারণা। এবং আবারও বলি, শশীদের কাছে আমার একটা প্রশ্ন আছে, উনি যেহেতু রাজ্যের গুরুত্বপূর্ণ সদস্য মন্ত্রিসভার, এই যে এত বড় একটা ঘটনা ঘটবে, এর কি কোনো আগাম তথ্য রাজ্য সরকারের কাছে ছিল না? এটা কি মন্ত্রিসভার সদস্য হিসেবে না, ক্ষোভটা যে তৈরি হচ্ছে তার কোনো আইবি রিপোর্ট কি ছিল আপনাদের কাছে? না, এই মুহূর্তে আমার পক্ষে ওটা বলা সম্ভব নয়। এটা আমার পক্ষে বলা সম্ভব নয় যে আইবি রিপোর্টের কোনো এটা ছিল কিনা। আমি শুধু এইটুকু বলতে পারি যে সরকারের সদিচ্ছা রয়েছে এবং সরকার এটাই চেষ্টা করছে যে আজকে দেখুন, আপনি দেখছেন যে বাড়তি রিএনফোর্সমেন্ট পাঠাতে হলো, কিন্তু এটা দরকার ছিল না। এই রিএনফোর্সমেন্ট পাঠাতে হলো কেন বহিরাগতরা ঢুকছে, কারা এটাকে পলিটিসাইজ করছে বলুন তো? পলিটিসাইজ করার প্রয়োজন বাকি। শতরূপ, বহিরাগত ঢুকছে যেখানে যাদবপুরের ছেলে মেয়ে আছে, আচ্ছা বেশ, যেখানে মাওবাদী আছে বলে প্রশাসন বলছে। আমাকে একটা কথা বলুন, যাদবপুর থেকে ভাঙড়ের দূরত্ব কত আর মহারাষ্ট্র থেকে সিঙ্গুরের দূরত্ব কত ছিল? যাদবপুরের কোন ছেলে ভাঙড়ে গেলে বহিরাগত, আপনি মহারাষ্ট্র থেকে অনুরাধা তলওয়ার আর যখন কি নাম মেধা তারা মানুষের আন্দোলনের কথা বলতে এলেন, মেশাবেন না। যে আপনারা বুলডোজ করেছিলেন, আমরা বুলডোজ করছি না, এখানে কোনো জমি কেড়ে নেওয়ার ব্যাপারটা নেই। আপনি প্রশ্ন করেছেন, আপনার ফাউন্ডেশনটাই তো আলাদা। আপনাকে মাঝখানে ইন্টারফেয়ার করিনি, আপনি প্লিজ করবেন না। আপনি মহারাষ্ট্রের মানুষ যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, তারা মানুষের আন্দোলনের পক্ষে বলতে এসেছে। আপনারা যারা বহিরাগত ঢুকছে তারা ইনস্টিগেট করতে ঢুকছে, বহিরাগত যারা ঢুকছে তারা ইনস্টিগেট করতে ঢুকছে। যারা আপনাকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছে সেই প্রশাসনের দায়িত্ব না শতরূপ বাবু, পুলিশের দায়িত্ব প্রশাসনের উপর ছেড়ে দিন না, তাদের উপর ছেড়ে দিন না। এলাকাটা এবং রাজ্যটা পুলিশের ঢুকে বহিরাগতরা ঢুকে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, এটা তো আরো বাড়তি করবেন না। আপনি বললে তো হচ্ছে না। আপনি দুটো সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন এবং অন্যান্য আন্দোলন সঙ্গে মেলাবেন, এটা কম্পারিজন আসছে না। আমি তাহলে জিজ্ঞেস করছি, আপনারা তখন বুলডোজ করে জোর করে জমি কেড়ে নিয়েছিলেন, তার বিরুদ্ধে আন্দোলন ছিল। এখানে কারো জমি জোর করে কেড়ে নেওয়া না, এখানে অসাধু কারবার যারা করছে তাদের নেতৃত্বে আন্দোলন দাঁড় করিয়েছে। আন্দোলন দাঁড়িয়েছে যখন আপনার দলের আরাবুলের রেজ্জাক মোল্লারা করছে, জমি হাঙড়দের কবলে মানুষ বন্দী, আপনারা জমি হাঙড়রা ভাঙড়ে আপনারা নামেই মন্ত্রী, ভাঙড়ের মতো এলাকায় জমি হাঙড়েরা প্রশাসন চালাচ্ছে। আপনি মানুষের বিশ্বাস, ভাঙড়ের মতো এলাকায় এই জমি প্রমোটার সিন্ডিকেট বাহিনী তারাই হচ্ছে ভাঙড়ের দাঁড়িয়ে আছে। সেখানে আপনারা এমনি নামমাত্র সরকার সেজে নবান্নে বসে আছেন। আমার কথা শুনলেন না? ভাঙড়ের সরকার হচ্ছে আরাবুল ইসলাম, ভাঙড়ে গভর্নমেন্ট মানে রেজ্জাক মোল্লা, ওখানে কেউ আপনাদেরকে চেনে না। কথা শুনবো কেন? মানুষ জমি হাঙড় শতরূপ, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে সত্যি
যদি মানুষের মনে ক্ষোভ থাকে, সেটা যেমন সরকারের তরফে বোঝানোর ব্যর্থতা থাকছে, তেমনই সেটাকে অর্গানাইজ করার মতো শক্তিও রয়েছে ভাঙড়ে। দেখুন, আমি বারবার করে, আপনি আমাকে এর আগেও যখন জিজ্ঞেস করলেন প্রিয়, আমি আপনাকে এই কথাটাই বললাম, যদি কোথাও মানুষের মধ্যে কোনো ভুল বার্তা দিয়ে থাকে, আমরা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বলছি না যে পাওয়ার গ্রিড করা যাবে না। ডেফিনেটলি পাওয়ার স্টেশন তৈরি করার দরকার, তাহলে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছবে, সব পৌঁছবে না, কিন্তু এখানেই তো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে পাওয়ার গ্রিড হবে না, যদি তিনি নিজে মুখে বলেন, বিদ্যুৎ মন্ত্রী বলেছেন। বেশ, খুব ভালো কথা, খুব ভালো কথা। যে জোর করে জমি নেওয়া হবে না। তারপরে বাড়ি বাড়ি পুলিশ পাঠানো হলো কেন? তারপরে পুলিশটা যে গুলি চালাতে হলো কেন? আপনি আমাকে আরেকটা কথা বলুন প্রিয়, তার সঙ্গে আমরা যখন সিঙ্গুর নন্দীগ্রাম করতে গেছিলাম, পুলিশ গুলি চালিয়েছে তার নির্দিষ্ট তথ্য কিন্তু শতরূপ এখনো পর্যন্ত সামনে নেই। আমরা আন্দোলনের এক নেতার সঙ্গে কথা বলেছিলাম, তিনি স্পষ্টভাবে বলেছেন যে 22 বছরের ছেলেটা মারা গেল, সে কি তাহলে আত্মহত্যা করেছে? শতরূপ একবার শোনাবো আপনাকে শামসুলের বক্তব্য, আপনি শুনুন শতরূপ কি বলেছেন আন্দোলনকারী নেতা, শুনুন আপনারাও। রাস্তা দিয়ে যাচ্ছিল, ওকে র‍্যাব গুলি করে দিয়েছে, পুলিশ গুলি করে মেরেছে। ও কোথায়, বাড়ি কোথায়, ওর কোন গ্রামে? সকাল থেকে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে কি আলম ছিল? আপনারা তো পুলিশের পথ আটকে দাঁড়িয়েছিলেন সেই সময় তাহলে কোথায় ছিল? ও বাড়িতে ছিল, দেখতে এসেছিল, বাড়িতে আসছিল। আচ্ছা, ঠিক আছে। ওকে, এই গ্রামেরই মানুষ? না, পাশের গ্রাম। আমার আলোচনায় যাবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই, যারা আহত হচ্ছেন ভাঙড়ের আজকের উত্তপ্ত পরিস্থিতির জন্য, তাদের আরজিকর হসপিটালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কি অবস্থা যারা রয়েছেন আহত, শারীরিক অবস্থা? এখনো পর্যন্ত একজনকেই আনা হয়েছে, আকবর আলী মোল্লা, যার হাতে গুলি লেগেছে, গুলিবিদ্ধ হয়েছে, তাকে নিয়ে এসেছে এই মুহূর্তে, এবং তার এই মুহূর্তে চিকিৎসা চলছে, তাকে ইমার্জেন্সিতে রাখা হয়েছে, এবং ডাক্তাররা কিন্তু তাকে কন্টিনিউয়াস অবজারভেশন রেখেছে, এবং গুলিটা কোথায় রয়েছে বা কি অবস্থা হয়েছে সে বিষয়ে কিন্তু যারা বিশেষজ্ঞ রয়েছে তাদেরকে ডেকে আনা হয়েছে, এবং তারা এই মুহূর্তে চিকিৎসা চালাচ্ছে। অপরদিকে এই আকবর আলী মোল্লা, তাদের যে পরিবারের সদস্যরা, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং তারা যেটা অভিযোগ করছেন, তারা যেটা দাবি করছে যে পুলিশের গুলিতে কিন্তু গুলিবিদ্ধ হয়েছে আকবর আলী মোল্লা, পুলিশের ভ্যান থেকে এই গুলি করা হয়েছে, যদিও পুলিশের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত সে বিষয়ে যে তাদের তরফ থেকে কোনো গুলি চালানো হয়েছে এমনটা কিন্তু স্বীকার করা হয়নি। আকবর দাবি করছেন এটা পুলিশের গুলি। দেখো, আকবর আলী মোল্লা যখন ঢুকছিলেন সেই সময় কিন্তু তিনি যেটা বলেছেন যে পুলিশের গাড়ি থেকে গুলি চলেছে এবং পুলিশই গুলি চালিয়েছে। বেশ, বিক্রম, ধন্যবাদ। আপাতত পরে আবার তোমার থেকে আপডেট দেবো।